হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সুবীর স্যারের মডেল অ্যাক্টিভিটি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি ক্লাস 9-এর বাংলা নিয়ে আলোচনা করব। এটা পার্ট 4। দেখো, এখানে কিছু এমসিকিউ আছে। প্রথমে দেওয়া আছে 1 নম্বরে ঈশান হলো, উত্তর দেওয়াই আছে উত্তর ও পূর্ব কোণ হবে, উত্তর পূর্ব কোণ ঈশান। 1.2-এ দেওয়া আছে আজ আমার সংসার চলবে কীভাবে, প্রশ্নটি করেছে ধীবর। 1.3-এ বলা হচ্ছে বন্ধুগণ হাসবেন না, এ কথা বলেছে ইলিয়াস। 1.4 মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকু আমার লাভ, নগদ লাভ। বক্তার লাভ কী হয়েছিল? 10 টাকা। ঠিক আছে বন্ধুরা, পুরোটা লিখবে, তারপরে অপশান দিয়ে তারপর লিখবে। কেবল 2.1 উত্তর পূর্ব করে এবার লিখলে কিন্তু হবে না, পুরোটা সেন্টেন্সটা লিখবেন। 1.5 নোঙর কবিতাটির যে কাব্যগ্রন্থের অন্তর্গত, খ হবে সাদা মেঘ কালো পাহাড়। এ আমাদের গেলে এমসিকিউ কোশ্চেন। 2 নম্বরে আসছি, দেখো 2.1-এ কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর দাও। 15টি শব্দের মধ্যে দেখো ড্যাশ ড্যাশ দিয়ে বলছে প্রজা চমকিত। প্রজা চমকিত কেন? দেখো বন্ধুরা, উত্তরটা এভাবে লিখবে। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গ দেশে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের উল্লেখ করা হয়েছে। হঠাৎ কলিঙ্গ দেশে ভয়ঙ্কর প্লাবনের আশঙ্কা দেখা দেয়, আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়, ফলে সমগ্র কলিঙ্গ দেশে অন্ধকার ঢেকে যায়। কালো মেঘের বুক চিরে ঘন ঘন বিদ্যুতের ঝড়খানি দেখা যায়। অন্ধকার এতটাই ঘন হয়ে ওঠে যে তা ভেদ করে প্রজাদের নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় পায় না। এরপর তোমরা লিখবে এই উত্তরটা, যে এই জন্য প্রজারা চমকিত হয়ে ওঠে। ঠিক আছে বন্ধুরা, পুরোটাই লিখতে হবে, ওরা 15টি শব্দের মধ্যে লিখতে বলেছে। তারপর লিখবে, আমি কি বললাম বুঝতে পেরেছো? ওটা তো লিখবে, সঙ্গে লিখবে এই কারণে প্রজারা চমকিত হয়ে ওঠে। 2.2-এ দেখো ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়? উত্তর লিখবে ধীবর বৃত্তান্তের নাট্যাংশে ধীবর বাড়ি হচ্ছে শক্রাবতারে। শক্রাবতারে একটু লিখলেই হবে, ওকে? পুরোটা লিখবে কিন্তু ধীবর বৃত্তান্তের নাট্যাংশে ধীবরের বাড়ি হলো শক্রাবতারে। 2.3 ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ। কার কার কারা এই কথা বলতো? উত্তর লিখবে আলোচ্য অংশটির বক্তা হলেন ইলিয়াসকে নিয়ে ইলিয়াসের প্রতিবেশীর। কী লিখবে? ইলিয়াসকে নিয়ে ইলিয়াসের প্রতিবেশীর। ঠিক আছে। 2.4 মনে এলো মাস্টারমশাইয়ের কথা। কখন এমনটি ঘটেছে? লিখবে পত্রিকার পক্ষ থেকে যখন। দেখো বন্ধুরা এই উত্তরটাকে এভাবে লেখো। কাহিনীর কথক সুকুমার ও তার সহপাঠীদের কাছে স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন বিভীষিকা স্বরূপ। তাদের অঙ্কভীতিকে ছাপিয়ে যেত মাস্টারমশাইয়ের মারের ভয়। এখান থেকে লেখা স্টার্ট করো, আমি দাগিয়ে দিচ্ছি, এখান থেকে লিখতে হবে। ম্যাট্রিকুলেশনের পর অঙ্ক ও মাস্টারমশাইয়ের হাত থেকে মুক্তি পেলেও সে ভয় সুকুমারকে বহুকাল তাড়া করে ফিরেছেন। তারপর লিখবে পরবর্তীকালে বাংলার অধ্যাপক সুকুমার লেখক হিসাবে অল্প বিস্তর নাম করলে একটি অনামী পত্রিকা থেকে তাকে বাল্য স্মৃতি লেখার প্রস্তাব দেয়। সুকুমার অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে তার ছোটোবেলা বিভীষিকার অভিজ্ঞতার কথা লেখেন এবং সে স্মৃতির কথায় হলো এটুকুই লিখবেন। এটুকুই লিখবে স্মৃতিকথা, এটুকু লিখবে। তারপর তোমরা লিখবে যে হ্যাঁ, এটুকু লিখলে তোমার চলবে। তারপরের কোশ্চেন দেখো 2.5 বিরামহীন এই দাঁড় টানা। কবি দাঁড় টানাকে বিরামহীন কেন বলেছে? উত্তরটা দেখে নাও। দেখো বন্ধুরা, উত্তরটা এভাবে লিখবে। দূর দূরান্তে নিরুদ্বিগ্ন জীবনের উদ্দেশ্যে বেরোলেও নানা রকমের প্রতিকূলতা কবির পথ আটকে দেয়। জীবন স্তব্ধ হয়ে পড়ে, তটের কিনারায় নোঙর পড়ে যায়। জীবন কখনো বাধাহীন অমসৃণ হতে পারে না, কিন্তু এর ফলে চলা যে চিরকালের মতো থেমে যাবে তাও নয়। গতি এবং এগিয়ে চলার প্রতি মানুষের রয়েছে চিরকালের আকর্ষণ। তাই তারার দিকে
দিক নিশানা যেমন চলতে থাকে ঠিক সেরকমই দাঁড় টানো অব্যাহত থাকে। এ হচ্ছে তোমাদের উত্তরটা। দেখো বন্ধুরা, 3.1 চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডীর পরিচয় দাও। উত্তরটা দেখে নাও। চণ্ডীর লিখবে, চণ্ডী হলেন পৌরাণিক দেবী। মর্তে নিজের পুজোর প্রচারের জন্য কালকেতুর সামনে শিকার পথে গোপিকা রূপে অবস্থান করেছিল। সমস্ত পশুরা চণ্ডী শরণাপন্ন হয়েছিল, তাই তিনি সমস্ত বন্য পশুদের প্রচ্ছন্ন করে এরূপ নিয়েছিলেন। এ হলো চণ্ডীর। দেখো তারপরে বলছে, তিনি হনুমানকে কি আদেশ দিয়েছিলেন। উত্তরটা দেখে নাও। উত্তরটা হচ্ছে এইটা, দেখবে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেবী চণ্ডীর আদেশে কলিঙ্গের নদ নদীগুলো ফুলে ফেঁপে উঠে প্রবাহিত হয়েছে। দেবীর আদেশেই কলিঙ্গে কালো ঘন মেঘের রাশির সাথে বিদ্যুতের ঝলকানি ডেকে আনে প্রচণ্ড বৃষ্টি। 7 দিনের একটানা বৃষ্টিতে প্লাবিত সমস্ত কলিঙ্গ দেশে জল স্থল সব একাকার হয়ে যায়। দেবী নির্দেশেই আবার কলিঙ্গের সমস্ত নদ নদী ফুলে ফেঁপে ওঠে। নদ নদীর পাহাড় সমান ঢেউয়ের আঘাতে কলিঙ্গ দেশে ঘরবাড়ি ভেসে গিয়ে ঢেউয়ের মাথায় টলমল করতে থাকে। 2.3 দেখো, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। বক্তাকে আংটিটির প্রসঙ্গে সে কী বলেছে। উত্তরটা দেখে নাও। দেখো বন্ধুরা, উত্তরটা প্রথমে দেওয়া আছে বক্তাকে। তোমরা উত্তরে বক্তা হচ্ছে ধীবর। ওকে, আর কীভাবে পেলে তার উত্তর বলছি। দুষ্মন্তের সঙ্গে সাক্ষাতের জন্য যাত্রাপথে সুচিত্রে অঞ্জলি দেবার সময় শকুন্তলা হাত থেকে দুষ্মন্তের দেওয়া আংটিটি পড়ে জলে পড়ে যায়। ঘটনাক্রমে রাজচালক ও রক্ষীরা সেই আংটিটি প্রায় এক ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পেয়ে রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করে। তখন ধীবর নিজের পেশাগত পরিচয় দেয় এবং বলে যে একদিন একটা রুই মাছ ধরার পরে যখন মাছটি টুকরো করে পড়েছিল তখন তার পেটের মধ্যে মণিমুক্ত খচিত এই আংটিটি সে দেখতে পায়। তারপর সে আংটি বিক্রি করার জন্য যখন সে লোককে দেখাতে যাচ্ছিল তখনই রক্ষীরা তাকে ধরেছিল। এ হলো উত্তরটা। বন্ধুরা বুঝতে পেরেছ? দেখো বন্ধুরা, 3.3 বলছে, মোহাম্মদ শাহ কোন গল্পে চরিত্র, তার প্রকৃতি কেমন। ঠিক আছে, 1 দেওয়া আছে আর 2 দেওয়া আছে। উত্তরটা দেখে নিই। উত্তরটা লিখবে, লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পে ইলিয়াসের প্রতিবেশী মোহাম্মদ শাহ এটি চরিত্র। দেখো তারপরের একটা কোশ্চেন দেওয়া আছে একই সাথে, তার প্রকৃতি কেমন। উত্তরটা দেখে নিই আমরা। দেখো বন্ধুরা, লিখবে, ইলিয়াস যেভাবে অতিথিদের আদর যত্ন করত সে কথা মনে করে মোহাম্মদ শাহ বৃদ্ধ ইলিয়াস ও তার স্ত্রীকে তার বাড়িতে থাকার প্রস্তাব দিল। সে ইলিয়াসকে তার সাধ্য অনুযায়ী গ্রীষ্মকালে তার তরমুজের ক্ষেতে কাজ করত এবং শীতকালে গরু ঘোড়াগুলোকে দেখাশোনা করতে, আর তার স্ত্রীকে দুধ দোয়া এবং কুমিজ তৈরি করার কাজ করার প্রস্তাব দেয়। এর বিনিময়ে তাদের থাকা ও খাওয়ার বন্দোবস্ত করে। এরপরেও অতিরিক্ত কিছু লাগলে মোহাম্মদ শাহ তাও দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর লিখবে, এর থেকে বোঝা যায় তিনি দয়ালু ও অত্যন্ত ভালো লোক ছিলেন। ঠিক আছে বন্ধুরা, কি বললাম? তাহলে প্রথমে তোমাদের এটুকু লিখতে হবে, তার সঙ্গে তোমার লিখতে হবে এর থেকে বোঝা যায় তিনি দয়ালু ও অত্যন্ত ভালো লোক ছিলেন। দেখো বন্ধুরা, 3.4 বলা হচ্ছে, স্বর্গের দরজাতেও ঠিক এ কথাই লেখা রয়েছে। লেখক কোন কথা বলছে আর বক্তার এমন মন্তব্যের কারণ। উত্তরটা আমরা দেখে নিই। দেখো, দাম গল্পে কথক অসম্পূর্ণ বাক্যে মাস্টারমশাইয়ের যে উক্তিটি বলতে চেয়েছেন তা হলো, যদি স্বর্গে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে অঙ্ক জানতেই হবে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন উত্তরটা, যে স্বর্গের দরজায় কী লেখা আছে আর বক্তা এমন কেন বলেছেন। তা উত্তর লিখবে, একটু গ্যাপ দিয়ে প্যারা করে লিখবে,
কথকের বক্তব্য অনুযায়ী তার স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন বিভীষিকা স্বরূপ। যেসব জটিল অঙ্ক নিয়ে ছাত্ররা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করত, তিনি একবার দেখেই সেগুলো বোর্ডে করে দিতেন। দেখে মনে হতো পৃথিবীতে সব অঙ্কই যেন তার মুখস্থ, কিংবা অঙ্কগুলো যেন বোর্ডে আগে থেকেই কষা আছে। মাস্টারমশাই শুধু অদৃশ্য অক্ষরগুলোর উপর খড়ি বুলিয়ে দিয়েছেন, কিন্তু ছাত্রদের মধ্যে তিনি এইরকম দক্ষতা প্রত্যাশা করেছেন। এমনকি যারা অঙ্কে 100-র মধ্যে 100 পেত, তারাও তার ভয়ে ততস্থ হয়ে থাকত। আর যারা দুর্বল, তারা মাস্টারমশাইয়ের হাতে চড় খেয়ে ঘুরে পড়ত। কিন্তু কান্নার উপায় ছিল না, কারণ চোখে সামান্য জল দেখলেও তিনি হুঙ্কার ছেড়ে পুরুষ মানুষ হয়ে অঙ্ক না পারার জন্য ধিক্কার দিতেন, ভয় দেখাতেন স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার। এই প্রসঙ্গে তিনি শোনাতেন, প্লেটোর দরজায় লেখা আছে, যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। বলতেন স্বর্গের দরজাতেও নাকি এমনই লেখা আছে। আসলে অঙ্ক অন্তর্ভ্রান্ত মাস্টারমশাইয়ের কাছে অঙ্ক জানাটাই ছিল পার্থিব এবং অপার্থিব একমাত্রিক কাজ। বন্ধুরা, বুঝতে পেরেছ? দেখো 3.5-এ আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কোন বাণিজ্য তরী? সে বাধা পড়ে আছে কেন? উত্তরটা আমরা দেখে নিই। দেখো বন্ধুরা, লিখবে কবি সদূরের প্রিয়াসী, তার মধ্যে একটি চঞ্চল মন আছে, যিনি জানা অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে চায় দূর সমুদ্র পাড়ে। কিন্তু ব্যক্তি জীবনের তিনি নানা কর্মের বন্ধনে বাধা পড়ে আছেন। সংসারে বিভিন্ন দায়িত্ব কর্তব্য তার দৈনন্দিন জীবনে বাধা। কবির রোমান্টিক মন সমস্ত বন্ধন থেকে মুক্তি চায়, ছুটে যেতে চায় স্বপ্ন কল্পনা মায়াবী জগতে। কিন্তু তার মন চাইলেও বাস্তবকে উপেক্ষা করে সেখানে যাওয়া সম্ভব না। এই কবির রোমান্টিক মনকেই বলা হয়েছে বাণিজ্য তরী। বুঝতে পেরেছ? কী লিখবে? এটুকু লিখবে কবির রোমান্টিক মনকে বলা হয়েছে বাণিজ্য তরী। এর সেকেন্ড পার্টে বলছে, এই কথা তাৎপর্য বললো যে আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে, তাৎপর্য লিখতে বলেছে। উত্তরটা লিখবো আমরা, কবি তার রচিত সাহিত্য কীর্তিগুলি নিয়ে ভেসে যেতে চান দূর দূরান্তে। সাত সমুদ্রের পাড়ে সেই সুদূর জগতে কবি যেতে মেতে উঠবেন সৃষ্টিশীল কাব্য রচনায়। সংসারের বাঁধন ছিন্ন করে কবি চলে যাবেন কাঙ্ক্ষিত গন্তব্যে। এই আশায় কবি প্রতিদিন বুক বাঁধেন, যেন তিনি নৌকায় দাঁড় টেনে গন্তব্যে চলেছেন। কিন্তু পরবর্তীতে তার মনে পড়ে যায় বাস্তব জীবন ও সংসারের দায়িত্ব কর্তব্য ত্যাগ করে তিনি কোনোদিনই গন্তব্যে যেতে পারবেন না। তাই গভীর হতাশার সাথে কবি আলোকচুক্তিটি করেছেন। দেখো বন্ধুরা, 4.1-এ বলা হচ্ছে, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর এ প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসী জীবনকে কীভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। উত্তরটা আমরা দেখে নিই। দেখো, লিখবে কলিঙ্গ দেশে 7 দিনের অবিরাম বৃষ্টিপাতের সঙ্গে চলে ঝড়ের তাণ্ডব। সারা দেশ বন্যায় ডুবে যাওয়ায় শস্য ক্ষেতে বিপুল ক্ষতি হয়। বৃষ্টিতে প্রজাদের ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। প্রবল বৃষ্টিপাতের সঙ্গেই অসংখ্য শিল পড়তে থাকে। ভাদ্র মাসে তালের মতো বড় শিলের আঘাতে ঘরের চাল ভেঙে যায়। দেবী চণ্ডীর আদেশে পবনপুত্র বীর হনুমান ঝড়ের বেগে কলিঙ্গ দেশে জুড়ে ধ্বংসলীলা চালান। তার দাপটে মাঠ অট্টালিকা সব ভেঙে খান হয়ে পড়ে। দেবীর আদেশে নদ নদী একজোট হয়ে কলিঙ্গ দেশের দিকে ধেয়ে যায়। বিরাট বিরাট ঢেউয়ের আঘাতে বাড়িঘর ভেঙে যায়। জল স্থল একাকার হয়ে গিয়ে জনজীবন স্তব্ধ হয়ে পড়ে। সাপ আশ্রয় হারিয়ে জলে ভেসে বেড়ায়। কলিঙ্গ দেশের স্থলভূমি জলে পূর্ণ হয়। প্রজারা শঙ্কিত হয়ে পরিত্রাণ পাওয়ার জন্য ঋষি জৈমিনী স্মরণ করতে থাকে। ঘন কালো মেঘের আড়ালে সূর্য মুখ লুকোয়, ফলে প্রজাদের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। 7 দিনের অবিরাম বৃষ্টিতে ভীত
ও বিপদগ্রস্ত কলিঙ্গ দেশের প্রজাদের দুর্দশা চরমে ওঠে। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা 4 দিয়ে বলছে, সে আংটিটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। মন্তব্যের প্রসঙ্গ নির্দেশ করে আংটি দেখে মহাজনের কী প্রতিক্রিয়া হয়েছে তা বুঝিয়ে লেখ। উত্তরটা আমরা দেখে নিই। দেখো লিখবে, কালিদাসের ধীবর বৃত্তান্ত নামক রচনায় এক ধীবর একটি রুই মাছকে টুকরো করে কাটবার সময় সেটির পেটের ভিতর থেকে একটি আংটি পায়। সাধারণত সামান্য জেলের কাছে মণিখচিত এবং রাজার নাম খোদাই করা সে আংটিটি দেখে নগররক্ষায় নিযুক্ত রাজার শ্যালক ও রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করে। ধীবরের ব্যাখ্যা তারা শুনতে চান না। রাজার শ্যালক রাজাকে সমস্ত ঘটনা জানাতে রাজপ্রাসাদে যান, কিন্তু ধীবরের সব কথাই সত্য প্রমাণিত হয়। এই সময় রাজা তার আংটিটি স্বচক্ষে দেখেন এবং দুর্বাসা মুনির কথা মতো সেই স্মৃতিচিহ্ন দেখেই রাজা দুষ্মন্তের শকুন্তলার কথা মনে পড়ে যায়। রাজপ্রাসাদ থেকে ফিরে রাজশ্যালক এইসব কথাই রক্ষীদের উদ্দেশ্যে বলেন। তারপরে প্যারাগ্রাফে লিখবে যে আংটিটি দেখে স্বভাবতে গম্ভীর প্রকৃতির রাজা মুহূর্তের জন্য বিহ্বলভাবে চেয়ে থাকেন। শুধু তাই নয়, তার মনে যে উচ্ছ্বাস তৈরি হয় তার ফলে তিনি ধীবরকে আংটিটির মূল্যের সমপরিমাণ অর্থ পুরস্কার হিসাবে দেন। আংটিটি রাজার কাছে যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা রাজার এই আচরণ থেকে সহজে অনুমান করা যায়। আংটির মূল্য নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি এক্ষেত্রে রাজাকে আবেগপ্রবণ করে তুলেছিল। বন্ধুরা বুঝতে পেরেছ? 4.3 ইলিয়াস গল্প অনুযায়ী ইলিয়াসের চরিত্র বিশ্লেষণ করো। হ্যালো বন্ধুরা, উত্তরটা আমরা দেখে নিই। ইলিয়াস চরিত্রটা লিখব, লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পটি অন্যতম চরিত্র হলো ইলিয়াস। পরিচয়: উফা প্রদেশের বসবাসকারী বাস্কির জনগোষ্ঠীভুক্ত ইলিয়াসের 2 পুত্র 1 কন্যা ছিল। ইলিয়াসের স্ত্রীর নাম ছিল শ্যামসেভাগী। জীবনের প্রথম দিকে আর্থিক সচ্ছলতা না থাকলেও পরবর্তীকালে অক্লান্ত পরিশ্রমে ইলিয়াস ধনী হয়ে ওঠেন। আবার ভাগ্যদোষে জীবনের শেষ পর্যায়ে সে সমস্ত সম্পত্তি হারিয়ে ভাড়াটে মজুরের জীবন কাটাতে শুরু করলো। এটা হচ্ছে তার পরিচয়। তারপর একটা প্যারা করে দিয়ে লিখবে যে কঠোর পরিশ্রমী ও কর্মনিষ্ঠ। 35 বছরে অক্লান্ত পরিশ্রম ও কর্মের প্রতি নিষ্ঠা থেকে ইলিয়াস 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়া এবং বহু ভাড়াটে মজুরের মালিতে পরিণত হয়। শেষ জীবনে মজুরের কাজ করার সময়ও সে কঠোর পরিশ্রম করে মনিবকে তুষ্ট রাখত। এটাকে 2 পয়েন্ট, একটা পরিচয়, একটা কঠোর ও পরিশ্রমী ও কর্মনিষ্ঠ। তারপর লিখব অতিথি পরায়ণ। ইলিয়াসের স্ত্রী অতিথিবাৎসল, কুমিজ, চা, শরবত, মাংস দিয়ে অতিথিদের যথাযথ আপ্যায়ন করত। ইলিয়াস তার আতিথ্যপরায়ণতার কথা স্মরণ করেই মোহাম্মদ শাহ তাকে শেষ জীবনে আশ্রয় দিয়েছিল। পরের পয়েন্ট লিখবে কঠোর অথচ কর্তব্যপরায়ণ। ইলিয়াস অত্যন্ত কঠোর ছিল বলেই ছোট পুত্র ও তার ঝরগটে স্ত্রী তার আদেশ অমান্য করায় তাদের বাড়ি থেকে বিতাড়িত করেছিল, কিন্তু সে বিতাড়িত পুত্রকে একটি বাড়ি এবং কিছু গৃহপালিত পশু দান করে তার কর্তব্য জ্ঞানেরও পরিচয় দেওয়া যায়। সত্য দৃষ্টি: জীবনের শেষ পর্যায়ে সমস্ত সম্পত্তি ও সঞ্চয় হারিয়ে সর্বহারা হয়েও ইলিয়াস যেভাবে প্রকৃত সত্য ও সুখ উপলব্ধি কথা বলেছে তা সকলের কাছে দৃষ্টান্তস্বরূপ ও শিক্ষণীয়। এর উত্তরটা ঠিক একবার আমি ভিডিওটা ধরছি, তোমরা কিন্তু পজ করে লিখে দিতে পারো, কিন্তু এই যে পয়েন্টগুলো তাহলে কিন্তু অন্য কালি দিয়ে আন্ডারলাইন করে দিও। দেখো বন্ধুরা, আরেকটা কোশ্চেন দিয়েছে, আমার 4.4 আমার ছাত্র আমাকে স্মরণ করে দিয়েছে, বক্তাকে কেন এমনটি মনে হয়েছে? উত্তরটা দেখে নিই। দেখো উত্তরটা হবে,
নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে উদ্ধৃতিটির বক্তা হলেন কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই। তারপরে লিখবে কর্মজীবনে মাস্টারমশাই তার ছাত্রদের কাছে ছিলেন মূর্তিমান বিভীষিকা। ছাত্ররা অঙ্ক না পারলে তিনি ভয়ঙ্কর রূপে ভয়ানক রাগে তাদের প্রচণ্ড মারতেন। এই জন্য ছাত্ররা তাকে জমের মতো ভয় পেত। অঙ্কে দুর্বল তারা এক ছাত্র সুকুমার পরবর্তীকালে লেখক হয়ে একটি বাল্যস্মৃতিতে মাস্টারমশাই সম্পর্কে এই কথাগুলো বলেন। সঙ্গে সঙ্গে মাস্টারমশাইয়ের সমালোচনা করে তিনি এও লেখেন যে এইভাবে জোর করে ভয় দেখিয়ে মেরে ছাত্রদের কোনো বিষয় শেখানো যায় না। ঘটনাচক্রে মাস্টারমশাই সুকুমারের এই লেখাটি পড়েছিল এবং একটুও না রেখে ছাত্রের যাবতীয় সমালোচনাকে উদার মনে সন্তানের অধিকার বলে গ্রহণ করেছিলেন। এত বছর পরে একজন ছাত্র তার কথা মনে করে পত্রিকায় গল্প লিখেছে। সরল মনের এই মানুষটির কাছে এটা প্রবল আনন্দ ও গর্বের বিষয় উঠেছিল। ছাপার অক্ষরে নিজের নামটি দেখেই তার মনে হয়েছিল যে ছাত্র তাকে অমর করে দিয়েছে। ছাত্র যে সত্যিই তাকে আঘাত করতে পারে এটা তার কল্পনা ছিল না। তাই বলা যায় মাস্টারমশাইয়ের ছাত্রদের স্নেহপ্রবণতা স্নেহশীল মনের প্রকাশ ঘটেছে এভাবে। দেখো বন্ধুরা, একটা কোশ্চেন দিয়েছে 4.5-এ নোঙ্গর গিয়েছে পড়ে তটের কিনারে। উদ্ধৃতি আলোকে নোঙ্গর কবিতায় কবির আক্ষেপ কীভাবে প্রকাশিত হয়েছে তা লেখো। দেখো বন্ধু, লিখবে কবি অজিত দত্ত রচিত নোঙ্গর কবিতায় নোঙ্গর হলো জীবনের বিভিন্ন বন্ধন বা স্থিতিশীলতার প্রতীক। কবি নৌকা নিয়ে যেতে চান সুদূর সাতসাগরের পারে, বাস্তব জীবনের বাধাবন্ধক থেকে অনেক দূরে। কল্পনা লোকে পাড়িতে দিতে চান কবি। মধ্যযুগের সওদাগরের মতো কবি ভাসিয়ে দিতে চান তার দৃষ্টি সম্পদে ভরা নৌকা। রোজকার একঘেয়ে জীবনযাপন থেকে ছুটি নিয়ে তার কল্পনাপ্রবণ মন দূর অচেনা দেশে পাড়িতে চায়। তারপরে প্যারাগ্রাফে লিখবে কবির আকাঙ্ক্ষা সাত সমুদ্রের পাড়ি দেওয়ার। কবির ভাবুক মন সংসারের দায়িত্ব কর্তব্যের বাঁধন মানতে চায় না। কর্মময় সাংসারিক জীবনের বাঁধন তাকে কঠিনভাবে বেঁধে রাখে। স্রোতের প্রতি কবির এই দায়িত্বের বাঁধনকে বিদ্রূপ করে কিন্তু কবি নিরুপায় অসহায়। এই দাঁড় টানা বৃথা জেনেও তিনি অবিরাম দাঁড় টেনে চলে। তাই কবি তীব্র আক্ষেপ তড়ি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। নোঙ্গর কখন জানি পড়ে গেছে তটের কিনারে, সারা রাত তবু দাঁড় টানি। এভাবে নোঙ্গর কবিতাটিতে কবির আকাঙ্ক্ষার অপূর্ণতা ও আক্ষেপের বেদনার ধূসর হয়ে উঠেছে। দেখো বন্ধুরা, 5.1-এ কোশ্চেন দিয়েছে শ্লোক। এটি কী ঘটেছে? এটা হচ্ছে মধ্য স্বরাগম। দেখো মাঝখানে একটা ওয়ার্ড আসছে লকারের লো, এটা হচ্ছে মধ্য স্বরাগম। হ্যাঁ, মাঝখানে আসছে বলে একে বলা হয় মধ্য স্বরাগম। একটি শব্দ অর্ধ বিকৃতি স্বরধ্বনি, অর্ধ বিকৃতি ঠিক আছে। 5.2 5.3 বিদেশি উপসর্গযোগী উৎপন্ন একটি শব্দ হলো আমজনতা। দুটো মিলে হচ্ছে আমজনতা, বিদেশি উপসর্গ। 5.4 মৌলিক ও সাধিত ধাতুর মধ্যে পার্থক্য লেখো। দেখো বন্ধুরা, মৌলিক আর সাধিত কীভাবে লিখবে? মৌলিক পদকে বিশ্লেষণ করা যায় না, যেমন পিতা। এটা কি লিখবে? এই পদকে বিশ্লেষণ করা যায়, যেমন পিতা ও মাতা। আর এখানে কি লিখবে? একটিমাত্র দল বা অক্ষর নিয়ে গঠিত হয়, যেমন করো। আর সাধিত কী হবে? প্রত্যয় যোগে গঠিত ধাতু, যেমন কর যোগা। ঠিক আছে, এই উত্তর তোমরা এখানে নিজে দাগ দিয়ে করে দিও। দেখো বন্ধুরা, আরেকটা কোশ্চেন দিয়েছে, পেয়েছো? ধাত্ববায়ক প্রত্যয়টি উদাহরণ দাও। উত্তরটা আমরা দেখে নিই। এ হচ্ছে উদাহরণ, তোমরা উত্তর লিখবে দেখা, দেখ যোগ দেখা। ঠিক আছে। দেখো আরেকটা কোশ্চেন দিয়েছে তোমাদের,
অনুসর্গের অন্য দুটি নাম উল্লেখ করলো, একটা হচ্ছে পরসর্গ ও কর্ম প্রবচন। ঠিক আছে বন্ধুরা। 6 নম্বর দিচ্ছে ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। উত্তর দেখে নাও। দেখো প্রথমেই লিখবে মানুষের জীবনে কর্ম যেমন একটি গুরুত্বপূর্ণ দিক, ঠিক তেমনি ধর্ম অপর একটি গুণ। এই ধর্ম যদি মানুষের মধ্যে মোহ সৃষ্টি করে তবে তা কোনো গুণে পরিণত না হয়ে সমাজকে ধ্বংস করে দেয়। তারপরে প্যারাগ্রাফে লিখবে মানুষ সবসময় ধর্ম নিয়ে খুব সচেতন, তাই মানুষেরা সবসময় সব কিছুর মধ্যে ধর্ম খোঁজে। প্রাচীনকালের অনেক উদাহরণ আমরা দেখতে পাই যা ধর্মের অন্ধকারময় দিকটাই সমাজকে নষ্ট করে দেয়। ধর্মের মোহের ফলে এমনভাবে জর্জরিত হয় যে অন্যের কিছুই বুঝতে চায় না। এই অন্ধকারময় ধর্ম নিজের জীবনের সাথে সাথে অন্যের জীবনকেও এগুলো নষ্ট করে দেয়। হ্যাঁ, নষ্ট করে দেয়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি কিছু বুঝতে না পারো আমাকে কমেন্ট করো। এটা বাংলা তো অনেক বড়ই হলো, তোমরা সুন্দরভাবে সময় দিয়ে লিখবে, এখন অনেক সময় বাকি আছে। আজকে এখানেই ভিডিওটা রাখছি, পরবর্তী ভিডিও নিয়ে এর মধ্যে আসছে।